বিনোদ বিহারীর হাতে গড়ে ওঠা রায়বাড়ি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে চড়াচিহ্ন হয়ে। এই বাড়ির আঙিনায় রাজকন্যার মতো ঘুরে বেড়িয়েছে যে ইন্দুমতি, সেই ইন্দুমতিকেই ভাগ্যের পরিহাসে বরণ করতে হয়েছিল এক নির্মম জীবন। যে অন্নদা সুন্দরী সংসার আর কারবার সামলাতেন শক্ত হাতে, সুখে দুঃখে সবাইকে আগলে রাখতেন পরম মমতায়, সেই অন্নদা সুন্দরীও একদিন শোকে পাথর হয়ে গিয়েছিলেন বিধাতার খেলায়, নাকি কারো অভিশাপের ছায়ায়। সত্যবতী কিংবা হারাধন মুখুজ্জের সাপে জর্জরিত হয়েও মাটি আঁকড়ে দাঁড়িয়ে আছে শতাব্দী পুরনো এই রায়বাড়ি। আজ বহু বছর পরে সোমা রায়বাড়ির সামনে, চোখের সামনে ভেসে উঠেছে সেই পুরনো দিনগুলো। কনকাঞ্জলি দিয়ে এই বাড়ি থেকে বিদায় নিয়েছিল সোমা। বিদায় কি কেউ নিতে পারে? না, কেউ কাউকে দিতে পারে। দুমুঠো চাল ফেলে দিয়ে চলে এলেই কি সব ঋণ শোধ হয়ে যায়? নমস্কার সুপ্রিয় শ্রোতা, আজ একটি অন্যরকম গল্প নিয়ে এসেছি আপনাদের সামনে। গল্প ঠিক না, উপন্যাস। আমি অনেক দুঃখিত, মাঝখানে অনিয়মিত হয়ে যাওয়ার কারণে আমার মোবাইল নষ্ট হয়ে গেছিলো। ব্যাপারটা অনেক কষ্টের। যাই হোক, কষ্টের কথাতে না যায় আমরা। আজকে যেই গল্পটা নিয়ে এসেছি সেই গল্পটা আমার অনেক পছন্দ। তার একটা কারণ, গল্পটা আসলেই সুন্দর। আর একটা কারণ হলো আমার খুব পছন্দের একজন এই গল্পটা লিখেছে। চলুন তাহলে আর বেশি ভূমিকা না করে আমরা ঘুরে আসি একটা সুন্দর একান্নবর্তী পরিবারের সুখ দুঃখের গল্প থেকে। গল্পটি শুরু করার আগে একটা বংশবৃক্ষ সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া যাক, তাহলে গল্পটা বুঝতে আপনাদের সুবিধা হবে। সুপ্রিয় শ্রোতা, আপনারা যদি একটু কষ্ট করে স্ক্রিনের দিকে তাকান তাহলে রায়বাড়ির বংশবৃক্ষটা দেখতে পাবেন। খেয়াল করুন, বিনোদ বিহারী চৌধুরী এবং সুরবালার দুই সন্তান, শিবেন রায় চৌধুরী এবং সত্যবতী। তাদের চারটা সন্তান, শেখর রায় চৌধুরী, অন্নদা সুন্দরী, অমর রায় চৌধুরী বা রাধিকা, অসিত রায় চৌধুরী, ইন্দুমতি। শেখর রায় চৌধুরীর সন্তানের মধ্যে পড়ছে শশধর রায় চৌধুরী, মধুসূদন রায় চৌধুরী, সাবিত্রী দেবী, বিজন রায় চৌধুরী, সুলতা এবং অনন্যা। এই যে শশধর রায় চৌধুরী ব্র্যাকেটে অমলকান্তি, তপতী দেবী, এখানে একটু কাহিনী আছে, সেটা ক্রমশ প্রকাশ্য। কিন্তু এনাদেরই সন্তান হচ্ছে তীর্থ এবং তিতলি, যদি আমি খুব একটা ভুল না করে থাকি। গল্পটা শুরু হয়েছে তীর্থ তিতলির প্রজন্মের দিকে এবং গল্পটা শেষ হয়েছে অমলকান্তি, তপতী দেবীর প্রজন্মে। চলুন তাহলে দুই প্রজন্মের সুখ দুঃখের কাহিনী নিয়ে এই বন্ধনে রায়বাড়ি গল্পটা শুনে আসা যাক। আদি পর্ব। রায়বাড়ির সদর দরজায় এলোমেলো বাতাসে দোল খেয়ে যাচ্ছে সদ্য লাগানো চকচকে নিলামের নোটিশ। অনেকেই এসে উকিঝুঁকি দিয়ে যাচ্ছে। এককালের বনেদি বাড়ির সদর দরজায়। বাড়িতে এখনো লোকের বসবাস আছে, তবে তা হাতে গোনা। দেয়ালের এখানে সেখানে শ্যাওলা জমে লাল ইটের আস্তরগুলো যেন জীর্ণতার জানান দিয়ে যাচ্ছে প্রতিক্ষণে। একতলা দোতলা মিলে গোটা 20 ঘরের ভেতর মাত্র 5-6খানা ঘরে এখন আলো জ্বলে। বাকিগুলো বছরের পর বছর তালাবন্ধ। ভাগী শরিকেরা ভাগ ছাড়েনি, কিন্তু যত্ন আত্মীটা ছেড়ে দিয়েছে পুরোপুরি। এ বাড়িও যেন কালের মায়ায় মাটি কামড়ে পড়ে আছে। কিন্তু এভাবে আর কতদিন? অথচ এ বাড়িতে একসময় লোকে গমগম করত। যে কোনো উৎসবে রায়বাড়ি সেজে উঠত সবচেয়ে মোহনীয় সাজে। আর রায়বাড়ির প্রাণ ছিল বাড়ির মানুষেরা। আজও মানুষ আছে, তাদের ভেতরে প্রাণও আছে, কিন্তু সে চাকচিক্য আর জৌলুসটা নেই। তারাও বাড়ির খসে পড়া ইট বালু আর সুরকির আঁকড়ে খালি দিন যাপন করে যায়। রায়বাড়ির গোড়াপত্তন হয়েছে বিনোদ বিহারী রায়চৌধুরীর হাতে। সে অনেক কাল আগের কথা। তখনও রাস্তায় মোটর গাড়ির দেখা মিলত না। বনেদি বাড়ি মানেই ছিল ঘোড়ার গাড়ির ধুলা উড়িয়ে গঙ্গা ভ্রমণ। দেশভাগের অনেক আগে, যখন এপার বাংলা ওপার বাংলা বলতে কিছু ছিল না, ছিল শুধুই বাংলা, তখন নদিয়া শিলাইদহ থেকে রায়বাড়ির সূচনা।
পদ্মার কোল ঘেঁষে গড়ে ওঠা এই এলাকায় বসত ভিটে বলতে ছিল 4-5 ঘর জেলে নিয়ে জেলে পাড়া। তারই কিছুটা দূরে অল্প ঘরের বণিক পাড়া, আর তারপরে মন্দিরের দায়িত্বে থাকা বিঘা খানেক জমি। বিনোদ বিহারী যখন প্রথম এলেন এই এলাকায়, তখন তিনি এক টকবগে যুবক। জাহাজে করে মালামাল নিয়ে কলকাতায় আসা যাওয়ার পথে প্রায় জিরিয়ে নিতেন এখানে। জাহাজ পদ্মার ঘাটে দিন কতকের জন্য আটকে গেলে চলে যেতেন পুরোহিত সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের আশ্রমে। একবার এক প্রমত্ত বর্ষায় বিনোদ বিহারীর বাড়িঘর পদ্মায় তলিয়ে গেলে স্ত্রী সুলোবালা এবং একমাত্র সন্তান শিবেনকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন এই আশ্রমেই। মন্দিরের অদূরেই পুরোহিত সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের অনুগ্রহে বিনোদ বিহারী একখানা কুটির গড়িয়াছিলেন। তার বসত ভিটে পদ্মা গ্রাস করে নিলেও কর্মজোরে আবার ঘুরে দাঁড়িয়েছিলেন রায়চৌধুরী। কারবারে পাকা বিনোদের ফুলে ফেপে উঠতে বেশি সময় প্রয়োজন হয়নি। কালক্রমে ব্যবসা বাণিজ্যে ফুলে ফেপে যখন রমরমা অবস্থা, তখন আশেপাশে যত খালি জমি ছিল সব কিনে নিলেন তিনি। হাতে যখন অর্থ আসে, তখন পুরো ভূভারত কিনে নেওয়ার বাসনা মনের মধ্যে জাগে। আর বাড়ির সীমানায় পড়ে থাকা মন্দিরের জমি নিজের আয়ত্তে নিতেও বিবেকে খুব একটা বাঁধে না। বিনোদ বিহারীর সেই কুটির একসময় পরিণত হয়েছিল রায়বাড়িতে। আর সেই রায়বাড়ি পূর্ণতা পেয়েছিল যখন কোল আলো করে বিনোদ বিহারী আর সুরবালার কোল জুড়ে এসেছিল সত্যবতী। সময় গড়ায় ধীরে ধীরে রায়বাড়ি আর ব্যবসা শিবেন রায়ের হাত থেকে তারই বড় ছেলে শেখর রায়ের হাতে এসে পড়ে। কালের পরিক্রমায় তৃতীয় প্রজন্মের হাত ধরে ব্যবসার আধিপত্য রায় গ্রুপ দেশে বিদেশে তার নাম ডাক ছড়িয়ে পড়ে। বিনোদ বিহারী রায়চৌধুরীর নাতি শেখর রায়চৌধুরী ব্যবসা, ধর্মকর্ম, সমাজসেবা, দান ধ্যান সব মিলিয়ে যেন হয়ে উঠেছিলেন সমাজের মধ্যমণি। সাথে রায়বাড়ির নাম ডাকও উজ্জ্বল নক্ষত্রের মতো জল জল করত পুরো বাংলায়। সেই সময় শেখর রায়চৌধুরীর সহধর্মিণী রায়বাড়ির বড় বউ অন্নদা সুন্দরী যেন দশভুজার আরেক রূপ। সে আমলে সমাজ যখন মেয়েদের ঘরবন্দি করে রাখতে শশব্যস্ত, তখন এই অন্নদা সুন্দরী সেই সমাজকে বুড়ো আঙ্গুল দেখিয়ে স্বামীর সব কাজে থেকেছেন ছায়ার মতো। এই রায়বাড়ির দালানে বসেই একাধারে স্বামীর সাথে ব্যবসায়ী আলাপ করতেন তিনি। অন্যদিকে সবার দিকে কড়া নজর রাখতেন অন্নদা রায় সুন্দরী। তার আদেশ অমান্য করে এমন সাধ্যি এ বাড়ির ছিল না কোনো সদস্যের। লেখাপড়ার সাহিত্যেও বেশ দখল ছিল বড় বউয়ের। মাঝে মাঝেই দোতলার বারান্দায় আরাম কেদারায় বসে এক মনে লিখে চলতেন ছন্দ নিয়ে কবিতা। অন্নদার এই সাহিত্য চর্চা আর লেখকের গুণমুগ্ধ ভক্ত ছিলেন স্বামী শেখর রায়চৌধুরী। স্বামীকে সাথে নিয়েই তিনি এ বাড়িতে করেছিলেন বিধবা অত্যাচারের বিরুদ্ধে এক অন্যরকম প্রতিবাদ। বিধবা রক্ষায় যে প্রচণ্ড দুঃসাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন, তাতে সেই সময় শুধু সমাজ কেঁপে ওঠেনি, কেঁপে উঠেছিল পুরো রায়বাড়িও। পাড়ার প্রভাবশালী পুরোহিত হারাধন মুখার্জি সাপ সাপান্তে পুরো রায়বাড়ির দালান যেন সেদিন ভেঙে পড়ার হাল। কাঁপছে রায়বাড়ি, কাঁপছে হারাধনের কণ্ঠ। আর কালের সাক্ষী হয়ে দোতলার জানলায় যুবুথুবুভাবে এক মনে ইষ্টজপ করে যাচ্ছেন বাড়ির ছোট বউ রাঙা। যেন ঈশ্বরের কান অবধি এ অভিশাপ না পৌঁছায় তারই এক ব্যর্থ প্রয়াস। যে হারু মুখার্জি সাপ সাপান্ত করে রায়বাড়ি ছাড়লেন, সেই রায়বাড়িকেই এত সহজে ছেড়ে দিয়েছিল হারাধনকে। হারাধন মুখার্জি এ বাড়ির হারু জ্যাঠা। সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের বংশধর 7 পুরুষ ধরে পুজো আর্চা নিয়েই জীবন পার করেছেন মুখার্জিরা। তাদের অমান্য করা মানে সমাজকে অমান্য করা। সেই হারু মুখার্জিকে তোয়াক্কা না করে অন্নদা সুন্দরী যখন নিজের সিদ্ধান্তে অটল রইলেন, তখন পাড়ায় ছি চিৎকার রাম রাম রব উঠেছিল। বামুনের নিষেধ শুনলে না তো রায়বাড়ি, মুখ্য বেদ বা মেয়ে মানুষ, এ কি অনাচার, এ কি অনাচার, ঘুঘু চড়বে রায়বাড়ির ভিটে মাটিতে, এ আমি অভিশাপ দিলুম, মুখে আগুন দেওয়ারও কেউ জুটবে না হে। বিধাতার খেলা আর হারু মুখার্জির অভিশাপ কোনো কিছুতেই অন্নদা সুন্দরী টলেছিলেন না সেদিন। আর সত্যি কি কারো কথায় এত সহজে ঘুঘু চড়ে ভিটেতে? নাকি সত্যি শ্মশান ঘাটে মুখে আগুন দেওয়ার কেউ থাকে না?
অধ্যায় 1। শীতের দিনে দুপুরে ভাত ঘুম দেওয়ার আয়োজন মানেই বিকেল পেরিয়ে সন্ধ্যা। রাঙা দিদার কাজ হলো নাতিপুতিকে নিয়ে গল্পের আসর জমানো, কিন্তু গল্প যেমন তেমন, লেপ নিয়ে টানাটানিতেই আধাবেলা সার। এরই মাঝে সদর দরজার ওপারে ফেলুওয়ালার হাঁক ডাক, চুড়ি লাগে চুড়ি, লেস, ফিতা, চুড়ি, শাড়ি নিবে শাড়ি, বালুচুড়ি, কাতান, জামদানি। 4 বছরের ছোট্ট পৃথু শাড়ি নিবে ধরে বায়না করতে লাগলো এবং লেপ ফেলে দিল এক ছুট। ও ফেরিওয়ালা কাকু, আমার বাড়ি এসো না গো। রাঙা দিদা না পেরে পৃথুর সাথে সাথে নিজে উঠে পড়ে। সোমলতা আর তিতলিও অগত্যা লেপের ওম থেকে বের হয়ে বাধ্য হয় দিদার পিছু পিছু যেতে। পৃথু এ বাড়ির ছোট মেয়ে, অচলার একমাত্র কন্যা, সবার আদরের পৃথ্বীলা। তিতলি বাড়ির বড় ছেলে অমলকান্তির মেয়ে, আর সোমলতা কাগজে কলমে এ বাড়ির বড় মেয়ে অদিতির কন্যা। কিন্তু সোমলতার বেড়ে ওঠা এই রায়বাড়িতেই। রায়বাড়ি তার আসল ঠিকানা। বাবার বদলি চাকরি আর মায়ের এক অদ্ভুত অসুখের জোরে সোমা বড় হয়েছে মামা বাড়িতে। তাতে তো সোমার দুঃখ নেই মোটেও, বরং এ বাড়ি যেন সোমা অন্তপ্রাণ, বিশেষ করে মেজমামি, সোমলতার মেজমা। বাড়ির বৈঠকখানায় ফেরিওয়ালা শাড়ি, চুড়ি, লেস, ফিতা সব মেলে বসেছে। মেয়ে বউরা জটলা হয়ে হরেক রকম পসরা দেখতে ব্যস্ত, আর ফেরিওয়ালা চোখ তখন দেয়ালে টাঙানো বড় বড় ছবির দিকে। এ রাসভারী দেখতে বাবুটা কে গো কাকি? রাঙা দিদা পান চিবুতে চিবুতে বললেন, উনি আমার ভাসুর গো, স্বর্গবাসী হয়েছেন। তখন মাত্র পা রেখেছি এ বাড়িতে। আর তার পাশের জন আমার বড় যা অন্নদা সুন্দরী। তা বেশ রানীর মতো ছিলেন উনি, লোকমুখে কত কথা শুনেছি ওনার। তা তো শুনবেই বাচ্চা, শুধু এলাকার না, আশেপাশের 10 গ্রামের আদর্শী ছিলেন তিনি। অত কিছু বুঝি না গো কাকিমা। থাক থাক, অত বুঝতে হবে না। ওই সাদা ঢাকায় জামদানিটা দাও তো দেখিনি। শাড়ি চুড়ি দেখতে দেখতে সঞ্জিত আর শুভময় হাজির হলো মেমহলে। তা কি গো দিদুন, তুমি একখান লাল পেড়ে শাড়ি নাও না দেখিনি, আবার বসছি তোমায় নিয়ে চাঁদনা তলায়। সঞ্জিতের কথায় পানের পিকটা কোনো রকমে মুখে চেপে রাঙা দিদা বলে ওঠেন, আহা মরণ, ছেলের মুখে দেখি কিছু আটকায় না, একবারে চিতায় উঠবো দিস তখন লাল শাড়ি। বাড়ির সবচেয়ে বাজে ছেলে স্কুল পড়ুয়া শুভময় ফুট করে কেটে বলে, গুচ্ছের টাকা খরচ করে চিতায় শাড়ি পুরানোর কি দরকার বাবা, বুঝিনে। শুভর পাকা পাকা কথা শুনে ঘর শুদ্ধ লোক হেসেই গুটি গুটি। সঞ্জিত আর শুভ এই 2 কাকাতো ভাই মিলে পুরো রায়বাড়ি মাথায় করে রাখে যেন। সঞ্জিত সবে পড়ার পাট চুকিয়েছে, ঘর পাগল ছেলে, বাবা ধাত পেয়েছে যে কিছুটা। ওর বাবা মধুসূদন রায়বাড়ির মেজো ছেলে, আর সেজোর ছেলেটা শুভময়। শুভ স্কুলে যায় আর পাড়ার ছেলেপেলের সাথে মার্বেল নিয়ে খেলা করে, মারামারিও করে বেড়ায়। বাড়ির সব ছেলেপেলের ভেতর গর্ব ওই বড়জনের ছেলে তীর্থঙ্কর রায়। সামনের বছর পুরোপুরি ডাক্তার হয়ে নাম ডাক ছড়াবে। তীর্থ যদিও মাটির মানুষ, কিন্তু মা তার ছেলের গর্বে একটু ঠাটে বাটেই থাকেন সবসময়। বিনোদ বিহারীর হাতে এই রায়বাড়ির গোড়াপত্তন হলেও কালের পরিক্রমায় 3য় প্রজন্ম পার করে 4র্থ আর 5ম প্রজন্মে পড়েছে এই বাড়িটি। রায়বাড়িতে ছোট বড় সব মিলে জনা 25-এর ভরা সংসার এখন। এবাড়ির বড় কর্তা অমলকান্তি দেব তুল্য নিপাট ভালো মানুষ। সময়ের এক ক্রান্তিকালে এই রায়বাড়িকে সব কিছু ছাপিয়ে আঁকড়ে ধরেছিলেন তিনি শক্ত হাতে। নিষ্ঠাবান এই মানুষটি কিছুটা রাশভারী হলেও দয়ার অন্ত নেই যেন মনে। শুধু রায়বাড়ির ঐতিহ্য না, ব্যবসাটাও শক্তপোক্ত করে হাতে ধরে আছেন তিনি। বড় বউ তপতী দেবীও মানুষ ভালো, কিন্তু মাঝে মাঝে তার তীর্যক বাক্যবাণে আশেপাশের সবাই বেশ অস্থির হয়ে থাকে। ছেলে তীর্থ আর মেয়ে তিতলি, তাদেরকে নিয়েই সবার থেকে একটু আলাদাই চলতে চান তপতী দেবী। তার হাবভাবে বেশ বোঝা যায়। মেঝকর্তা মধুসূদন রায় একেবারে মাটির মানুষ, কারবারে এত মন নেই, লেখালেখি নিয়েই বেশ চলে যায়।
একমাত্র ছেলে সঞ্জিত আর মেজ বউ সাবিত্রীকে নিয়ে নির্ঝঞ্ঝাট জীবন তার। সেজকর্তা বিজন রায়চৌধুরী ব্যবসার কাজে প্রায় সারা বছরই দেশের বাইরে থাকেন। ছেলে শুভময় আর সেজ বউ সুলেতা দিন পার করে বেশ হেসে খেলেই। রায়বাড়ির 5 কর্তার 4 জনই বাড়িতে আছেন, বড়, মেজ, সেজ। নিজের ভাই হলেও বীরেন্দ্র আর ছোটনকে কখনো মেজ কাকার ছেলে বলে আলাদা ভাবা হয়নি। বীরেন্দ্র ছিলেন বেশ নামকরা উকিল, কিন্তু নিয়তির করুণ পরিণতিতে অকালেই তাকে ছেড়ে যেতে হয় ধরণী। স্বামী স্মৃতিকে আঁকড়ে এ বাড়িতে আছেন বীরেন্দ্রর সহধর্মিণী সুনিতা তার 2 ছেলেমেয়েকে নিয়ে। বীরেন্দ্রর অকাল মৃত্যুতে রায়বাড়িকে অনেকদিন একটা দীর্ঘ কালো ছায়া ঘিরে রেখেছিল। তার রেশ এখনও যদিও আছে, কিন্তু ছোট ছোট ছেলেমেয়ের মুখের দিকে তাকিয়ে সুনিতা নিজেকে সামলে রাখেন সবসময়। বাড়ির ছোট কর্তা ছোটন, উনি অবশ্য এইসব কারবারে নেই। মন প্রাণ দিয়ে রুগী দেখেন, আর সাথে রয়েছে গান বাজনার প্রতি এক অন্য রকম ঝোঁক। প্রায় দেশের এ প্রান্তে ও প্রান্তে বিভিন্ন আয়োজনে ছোটন ছুটে যায় এবং সব কাজ ফেলে। বাড়ির ছোট বউ জয়িতা বিয়ের বেশ কয়েক বছর হয়ে গেলেও এখনও ছেলেপুলের মুখ দেখেননি। এই নিয়ে তার আক্ষেপ বা হাহাকার এখনও ফুটে ওঠেনি ছোটন কিংবা জয়িতার মুখে। আর আছে অচলা, তার পতিদেবও ডাক্তার মানুষ। অচলার আলাদা সংসার থাকলেও একমাত্র মেয়ে পৃথুর কান্নাকাটিতে বাপের বাড়িতেই 12 মাসের 11 মাস পার করেন। অচলা ছাড়াও এ বাড়িতে আরও 3 মেয়ে আছে, অদিতি, বিনু ও অনন্যা। বিনু আর অনন্যা বিয়ের পর পুরোপুরি দেশান্তরী হয়েছেন। অদিতি স্বামীর সাথে কর্মস্থলে থাকে। বাড়ির সদস্যের সাথে এ বাড়িতে চাকর, গোয়ালা এবং নিজেদের আপন নিবাসও তারা গড়ে তুলেছে। এ বাড়িতে কালের সাক্ষী হয়ে এখনও রয়ে গেছেন অচলার মা রাঙা দেবী, এককালে এই বাড়ির ছোট বউ। রায়বাড়ির এত ছেলেমেয়ের মধ্যে শুধু অচলা রাঙাদেবীর পেটের মেয়ে, বাকি সবাই 2 ভাসুরের ছেলে মেয়ে। নিজের সন্তান থেকে কখনোই কোনো ছেলে মেয়েকে আলাদা করে দেখেননি রাঙাদেবী। অচলা হওয়ার আগে পরপর 2 সন্তান পৃথিবীর আলো দেখার আগেই বিদায় নিয়েছিল রাঙার গর্ভে। 2 সন্তান হারিয়ে রাঙার মনে তখন হারু মুখার্জির সেই অভিশাপ বারে বারে ডেকে যাচ্ছিল। তাই তো মেয়ে হওয়ার পর নাম দিয়েছিলেন অচলা, যাতে মেয়ের জীবনটা অচল না হয়ে যায়। অথচ অচল মানে বন্ধ হয়ে যাওয়া। মানুষের বিশ্বাসের তো আর শেষ নেই। লোকে বলে নাম ভালো না হলে নাকি দোষ কেটে যায়। তাই তো মানুষ বুচি, টেপি, কালু থেকে শুরু করে এই হেন নাম নেই যা রাখে না। রায়বাড়িতে আরও আছে সোমলতা, তিতলি, তীর্থ, শুভময়, সঞ্জিত, অর্ঘ্য আর অনুজা। ছুটির দিনের ভোজ মানে হরেক রকম ব্যঞ্জনে পেট ভরপুর। রায়বাড়িতে ছুটির দিন মানে কারো না কারো পছন্দের খাবার থাকবেই পাত জুড়ে। কোনো এক ছুটির দিনে বড় কর্তার পছন্দের ছোলার ডালনা, মেজ কর্তার পছন্দের পটলের দোলমা, ছোটোজনের চিংড়ি দিয়ে লাউ, সেজজনের ভাপে ইলিশ, তো পরের ছুটির দিনে তিতলির জন্য ছানার পায়েস, জিতের জন্য বড় কাতলা মাছের মূলো দিয়ে মুড়িঘণ্ট, সোমার প্রিয় চাটনি, আর শুভর পছন্দের মিষ্টি পোলাও থাকেই। বাড়ির সবারই কম বেশি পছন্দের খাবার পাতে চলেই আসে। এই ভুরি ভোজের আয়োজনে টানা বারান্দায় আসন পেতে সবাই খেতে বসে, আর একসাথে খেতে বসা মানেই হাসতে হাসতে সবার পেটে খিল ধরে যাওয়ার অবস্থা। রাঙাদিদা তার আধ ভাঙা কোমর নিয়ে চেয়ারে বসে তদারকি করেন, কে কী খেলো, কে কী নষ্ট করলো, কে কী নষ্ট করে উঠে পড়লো। বাড়ি ভর্তি এত মানুষ, কে কখন খেলো আর কে কখন খেলো না তার হিসাব রাখা তো বড় মুশকিল। রাঙাদিদার সামনে খাওয়ার নষ্ট করার কোনো জোর নেই। জোর করে পাত পরিষ্কার করিয়ে তবেই তিনি ছাড়ে। এই যে এই রায়বাড়ির ভরা সংসার, খুটখাট যে হয় না তা না, কিন্তু হেসে খেলেই সবার নিত্যদিন বেশ মজায় কেটে যায়। সোমলতা বলতে গেলে এ বাড়ির মধ্যমণি, আর হবে নাই বা কেন। কম ঝক্তি তো যায়নি মেয়েটার ওপর দিয়ে, কিন্তু কোনো রাগ জেদ কিছুই নেই, শুধু এক মায়া মায়া চোখ নিয়ে তাকিয়ে থাকা ছাড়া। এ বাড়িকে যেমন করে আপন করে নিয়েছে সোমা, তেমনি বাড়ির মানুষ থেকে শুরু করে প্রতিটি ইট, কাঠ, পাথরগুলো যেন মায়ায় জড়িয়ে নিয়েছে সোমলতাকে। সোমার বড় মামা যেন সোমা অন্তপ্রাণ, সারাদিন সোমা সোমা বলতে বলতে অস্থির। সোমলতাকে নিয়ে বাড়ির সবার এত আদরকে বড় বউ আদিক্ষেতা ছাড়া কিছু ভাবতে পারেন না। বড় বউ তপতী দেবী মনে মনে বিরক্ত হলেও কিছু বলেন না, কিন্তু তককে তককে থাকেন, সবসময় 2-1 কথা শুনিয়ে দেওয়ার জন্য।
শুধু যে সোমাকে দু কথা শোনাতে চান তা না, সুযোগ পেলে কাউকেই তিনি ছাড়েন না। এই তো সেদিন ছিল সঞ্জিতের জন্মদিন। বাড়িতে বেশ জমজমাট আয়োজন। সবাই ভাবছে কিভাবে চমকে দিবে জিতকে। তার আগেই বাড়ি মাথায় রেখে তিনি তার বিশেষ দিনে কুয়োর পাড়ে কাঁচা সিমেন্টের উপর লিখেছে, সঞ্জিতের জন্মদিনে জল দিন নিরাপদে, 26/11/1997। সঞ্জিতের এমন কাণ্ডে বাড়ির সবাই হেসে কুটি। সবার হাসি দেখে সঞ্জিত মুখ কুঁচকিয়ে বলছে, অত হেসো না, সব মরে ভূত হয়ে গেলেও আমার এই নাম যুগের পর যুগ থেকে যাবে। সবার বড় মামি মানুষটা আর সবার মতো অত নরম না। মামা যেমন উদার অমায়িক মিষ্টি কথার মানুষ, মামি ঠিক উল্টো, ঠেস মেরে কথা বলাতে মামির আর জুড়ি নেই। হাসি আনন্দেও মামি ফোড়ন কেটে বলে উঠল, পড়াশোনা শেষ করে বাসায় বসে থাকলে এমন উদ্ভট অনেক জিনিস মাথায় আসবে, এ আর নতুন কি। রায়বাড়ির কারবার এখন বড় কর্তায় সামনে রাখছেন শক্ত হাতে। তাই বাড়ির বড় বউ মানে সোমলতার মামি তপতী দেবী একটু ঠাটবাট নিয়ে চলেন সবার সাথে সবসময়। এই বনেদি বাড়ির হাড়ি এখনও আলাদা হয়নি অমলকান্তির জোরে, কিন্তু বিন্দুমাত্র সুযোগ পেলে কথার খই ফোটে তপতী দেবীর মুখে। আজও ব্যতিক্রম হলো না। সঞ্জিতও কম যায় না, বলে ওঠে, আরে জেঠিমা, সংসারে সবাই যদি বিশ্বকর্মা হয়ে ওঠে তাহলে এই ভবে সব গন্ডগোল পেকে যাবে। আমার মতো অকম্মা ঢেকিরও তো দরকার আছে এ জগতে, কি বলো? এত কথার মাঝেই আবার পৃথুর হাঁক ডাক, এসো এসো, আসন করি। দুপুরে খাবার পর্ব শেষে বেশ আয়েশ করে সুখাসনে মিনিট 5 সময় ব্যয় করে সোমা মেজমামা মধুসূদন রায়। বাড়ির দুষ্ট ছেলেমেয়েরা বিভিন্ন সময় এই আসনে বসার ব্যর্থ চেষ্টা করেছে। কখনো বা পৃথু এই আসনে বসে হেসেই গুটি, কখনো বা শুভময় সুখাসন করতে গিয়ে সব আসনে চিটপটাং, আবার কখনো বা সবাই মিলে কলকলিয়ে ভুলেই যায় যে তারা কোনো আসনে বসেছে। ছুটির দিনে আরেক মজা, বৈঠক ঘরে টিভির সামনে সকলে একজোট হয়ে সিনেমা দেখে। খাওয়ার পর্ব শেষ হয়েই সবাই ছোটে আরামের জায়গায়। সবাই তাই আগে ভাগে যে যার জায়গা দখল করতে ব্যস্ত থাকে। জায়গা নিয়ে হুটোপুটি করলেও বাড়ির একমাত্র বাঁদর ছেলে শুভময় জায়গা নিয়ে কোনো ঝামেলা করে না, কারণ সে সুন্দর করে খাটের নিচে একটা বড় আয়না নিয়ে চলে যায়। সবাই টিভি দেখে একভাবে, আর ও সবার থেকে মুখ ঘুরিয়ে দেখে আয়নাতে। এই জন্য ওর নাম হয়েছে আয়না সুন্দরী। সিনেমা দেখার এক পর্যায়ে বাড়ির বউরা নায়িকার কষ্ট দেখতে দেখতে ফ্যাচ করে কেঁদে ফেলে, আর মামারা কেউ না কেউ কান্নায় ফোড়ন কেটে বলে ওঠে, দেখো আমরা ভাইয়েরা কত সুখে রেখেছি তোমাদের, অমন কষ্ট করলে বুঝতে জীবন কাকে বলে। এই শুনে মামিরা হৈ করে ওঠে, আমাদের মতো লক্ষ্মীমন্ত বউ পেয়েছো বলে এই ভাগ্য, ওই সরকার বাড়ির মতো বউদের মতো যদি বউ জুটতো, বুঝতে কত ধানে কত চাল। মামারা এবার চুপ মেরে যায়, কারণ সরকার বাড়িতে মাঝে মাঝে এমন ঝগড়া শুরু হয় যে পাড়ার কুকুর বেড়ালো তেষ্টাতে পারে না। এবারের মেয়েদের কথা জেতার একটাই চাল, সরকার বাড়ি। সিনেমা যখন শেষের দিকে, তখন দূর থেকে কানে ভেসে এলো, অনিবার্য কারণে আগামীকাল বিকেল 5টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে। মাইকিং শুনে শুভময় মুখটা কুঁচকেই ফেলে, ধ্যাত, গেল কালকে আমার খেলা দেখা। এই সঞ্জিত দাই কুফা, তোমার জন্মদিন বলে সব অন্ধকার। তবে রে পাকনা ছেলে, আমাকে কুফা বলা? তোর পিকনিকে যাওয়া বন্ধ, আর স্কুল যাওয়ার পথে তুই কার বাড়িতে চোখ দিস সে সব খবর আছে আমার কাছে। কাকিমাকে শুধু বলতে দে। দুই ভাইয়ের খুনসুটি কুরুক্ষেত্র হবে ভাব। এমন সময় হাজির হলো অমলকান্তি, সোমার বড় মামা। কিনে এত হইচই রে? ছোট্ট পৃথু বলে ওঠে, দেখো না বড় মামা, সঞ্জিত দাস শুভদা মারামারি শুরু করেছে। কিরে জিৎ, তুই না বড়, তোর মারামারি করা সাজে শুভর সাথে? দেখো না জ্যাঠাই, আমার জন্মদিন নাকি কুফা, তাই লোডশেডিং হবে, কী সব বলে। কিরে শুভ, তুই এ কথা বলেছিস? ছোটকে বলে তোকে হোস্টেলে পাঠাতে হবে মনে হয়, বাড়িতে থেকে থেকে বাঁদর হয়ে গেছিস তাই না? সঞ্জিত বলে ওঠে, থাক জ্যাঠাই, এবারের মতোকে ছেড়ে দিই, পরের বার বেশি বাঁদরামি করলে তীর্থদার কাছে পাঠিয়ে দিব। বাপু, তোদের নিয়ে আর পারি না, কথায় কথায় ঝগড়া করবি, আবার দুজনকে ছাড়া থাকবিও না। আচ্ছা যা,
শুভ শাস্তি মাফ করে দেওয়া হলো। আর তোর জন্মদিন উপলক্ষে বল কি নিবি? সঞ্জিত টুক করে প্রণাম ঠুকে বলে, কিছু লাগবে না জ্যাঠাই, আশীর্বাদ করো যেন ভালো মানুষ হতে পারি। অমলকান্তি জিতের মাথায় হাত রেখে বলেন, এই আশীর্বাদ তো সবসময় করি রে তোদের। এই বলে পকেট থেকে 1000 টাকার একটি চকচকে নোট বের করে দিলেন। এটা রাখ, নিজের মতো কিছু কিনে নিস। পাশ থেকে শুভ আবারও বলে ওঠে, আফসোস, আজ আমার জন্মদিন যে কেন হলো না। তিতলি এসে মাথায় একটা বাড়ি দিয়ে বলে, সব কিছুতে তোর ফাজলামি তাই না? এবার সময় এসে আবদার জুড়ে, ও বড় মামা, রাতে একটা সবাই মিলে চলো না সিনেমা দেখি। আমার জন্য, আমাদের জন্য ভিসিআর প্লেয়ার এনে দাও না বড় মামা। মামা হেসে বলেন, তোদের সবার অত্যাচারেই তো অফিসে তুলে রেখেছি রে। ঠিক আছে, আমি মানিকের হাতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। ছুটি শেষ হলে কিন্তু আবার নিয়ে যাব। সবাই বিনা বাক্যে মাথা নেড়ে সম্মতি দেয়। কথার মাঝে মেজ বউ এসে পৃথুকে কোলে নিয়ে বলে, আজ আবার পিঠাপুলির আয়োজনও আছে, মাথায় আছে তো সবার? বাড়িতে আবারও সবাই কলকল করে ওঠে। এই বাড়ির আনাচে কানাচে যেন সুখ উপচে পড়ছে। দিন কয়েক পর নতুন বছরের শুরু। দুপুরের রোদে সোমা আর তিতলি গল্পের বইয়ে মজেছে। এই গল্পের বইয়ে ডুব দেওয়াটা তীর্থদার হাত থেকেই শুরু। হোস্টেলে যাওয়ার আগে সব বইগুলো সোমার কাছে দিয়ে গিয়েছে। বলেছে, একটা একটা করে পড়বি, আমি ছুটিতে এসে পড়া ধরব। সোমা তার কপালটা কুঁচকে বলেছিল, এ কি কথা, গল্পের বই পড়বো সেখানেও পড়া ধরবে তীর্থদা? তাহলে আর বই পড়ার মজা কি? শোন, গল্পের বই পড়ার কিছু ব্যাপার আছে। কেউ পড়ে নেশার মতো, কেউ শুধু পড়তেই থাকে, কেউ পড়ে ধীরে সুস্থে। বইটার ভিতরে সে নিজেও একটা চরিত্র হয়ে ওঠে। তুই যখন কোনো বইয়ের চরিত্র হয়ে উঠবি, তখন দেখবি বইয়ের লেখাগুলো কেমন যেন জীবন্ত হয়ে যাচ্ছে। মনে হবে ঘটনাগুলো তোর সামনেই ঘটছে। সেই থেকে সোমার বইয়ের জগতে সত্যিকারের প্রবেশ। ছুটিতে তীর্থদা এলেই সবাই মিলে ছোটোখাটো একটা আসর নিয়ে বসে। তীর্থ আর সোমা ঘন্টার পর ঘন্টা পার করে দেয় গল্পের চরিত্র বিশ্লেষণ করতে করতে। বড় বউ তপোদিদি এসে তাড়া না দিলে এই আসর সহজে ভাঙে না। প্রতি বছর শীতের এই সময়টা বাড়ির ছেলেমেয়েরা জমে ওঠে গল্প, আড্ডা, ঘোরাঘুরি কিংবা কারো বিয়ের নিমন্ত্রণে। বছরখানেক আগে এমনই এক শীতের দুপুরে গায়ে রোদ লাগিয়ে উঠানে বই নিয়ে বসেছে সোমা আর তিতলি। বই পড়তে পড়তেই তিতলি মাঝে মাঝেই লুকিয়ে চোখের জল মুছছে। তাই দেখে সোমা বলে, এত লুকানোর কিছু নাই তিতলি, তুই কান্না করছিস মানে তুই নিজেও চরিত্রগুলোর সাথে জুড়ে গিয়েছিস। তা বলতো কী পড়ে কাঁদছিস? ওই যে দেবদাস পারুকে ফিরিয়ে দিলে কি যে কষ্ট হচ্ছে আমার সোমাদি। শরৎবাবু তো সমাজের আসল দিকটা দেখিয়েছে রে। বংশ পরিচয়ের কাছে ভালোবাসা তুচ্ছ, কিন্তু এ ভালোবেসেই একসময় সব হারাবে দেবদাস। দুই বোনের কথার মাঝেই শুভময় হাজির। তিতলিদি, সাইকেল চালাবা, চলো না ও পাড়া থেকে বড়ই পেরে আনি, বস্তের গাছ ভর্তি বড়ই। আমি এখন দেবদাস পড়ছি, আমি কোথাও যাব না। মুখ ভেঙচে বায়না ধরল সোমার কাছে, ও সোমাদি চলো না। তুই কী রে শুভ, এত বড় একটা মেয়ে ধেই করে তোর সাথে বড়ই পারতে যাবে? লোকে কি বলবে বলতো? ঠিক আছে, কাউকে যেতে হবে না, আমি বড়ই আনলে কেউ ভাগ চাইবা না বলে দিলাম। সোমা হেসে উঠল, আচ্ছা বাবা, ভাগ চাইবো না, যা। তাও শুভময় যেতেই চায় না কোথাও। ও সোমাদি চলো না, স্কুল মাঠে সাইকেল চালিয়ে আসি। সোমা আর শুভকে না করতে পারে না। তারা দুজন যখন সাইকেল নিয়ে বেরিয়ে যাচ্ছে, তখন সঞ্জিতের সাথে দেখা। কিরে, কই যাস তোরা? বড়ই পারতে, বস পাড়াই। তোরা চুরি করতে যাচ্ছিস এমন বলে কয়ে? ছি 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 ছি, রায়বাড়ির নাম ডুবাবি রে। না গো জিদ্দা, শুভটার মুখে কিচ্ছু আটকায় না। আমরা একটু হাওয়া খেতে যাচ্ছি নদীর পাড়ে। সাবধানে হাওয়া খেতে যা, বছরের শেষে আবার তো কাণ্ড না বাঁধে। তো রেকর্ড আছে রে সোমা, এই শীতে কোনো না কোনো কাহিনী করার। একবার ঘোড়া হয়েছিলি, এবার আবার কানা হয়ে ফিরিস না। কথার মাঝে মেজমা এসে সঞ্জিতের কানটা ধরে বলে, তো সব সময় অকথা কুকথা না বললে হয় না তাই না রেজিত? উফ মা, লাগছে, ছাড়ো। আমি বললে দোষ, আর আমার তোমার আদরের যে লতা পাতা, যখন খোঁড়া হয় তখন তো ডাক্তার বদ্যি করতে এই জিতকেই দৌড়ানো লাগে। সোমা হেসে সাইকেল নিয়ে যেতে যেতে বলে, মেজমা চিন্তা করো না, আমি এই যাবো এই আসবো, আর এখন আমি পাক্কা হয়ে গিয়েছি সাইকেলে, কোনো চিন্তা নেই। সঞ্জিত আবার ফোড়ন কেটে বলে,
যা যা, পড়ে যাস না আবার, গুরুজির মান রাখিস। আর ওই লিচু চোর কবিতাটা মনে আছে? আওড়ে নিস। সোমা মুচকি হেসে সাইকেল নিয়ে শুভর সঙ্গে বেরিয়ে পড়ে। সাইকেলের চাকা যত সামনে যায় সোমার মন তত পেছনে ছোটে। এই সাইকেল চালানো নিয়ে কম কিছু তো হয়নি। গত বছরে সঞ্জিত, সোমা আর তিতলিকে সাইকেল চালানোর তালিম দিতে গিয়ে সেই কী কাণ্ড। সোমা সেই স্মৃতি ভাবছে আর মৃদু হেসে সাইকেল নিয়ে নদীর পাড়ে ঘুরছে। সোমা তখনও সাইকেলের ব্যালেন্স ঠিকমতো আয়ত্ত করতে পারেনি। সঞ্জিত পেছনে ধরে রাখলে তবেই সাইকেল চালাতে পারে। বাড়ির আঙিনায় ছেলেপিলে সব জমিয়ে মজা দেখছে। মাঝে মাঝে জিৎ সাইকেল ছেড়ে দিচ্ছে, সোমা কিছুটা চালিয়ে পড়ে যেতে যেতে আবার ধরে ফেলছে চট করে। এভাবে সোমা কিছুক্ষণ পর নিজেই সাইকেল চালানো শুরু করলো জিতের সাহায্য ছাড়াই। সবাই হই হই কলতানে আঙিনায় সাইকেল চালাতে গিয়ে মুহূর্তেই ধরাম করে পড়ে গেল সাইকেল নিয়ে। আর শুধু পড়লেই হতো, পড়েছে একদম বড় মামির আচারের বয়ামের ওপর। মাত্রই মামি আচারটা রোদে দিয়ে উঠেছে অমনি সোমা সাইকেল নিয়ে পড়লো সেখানে। পড়ে গিয়ে ব্যথা পেয়ে চিৎকার করবেই তার আগে মামির চিৎকারে কান পাতা দেয়। অলক্ষণে মেয়ে, উফ, দিলে তো আমার আচারগুলো নষ্ট করে। কতবার করে সাবধান করলুম, শুনলে না আমার কথা। ছেলেটাকে দিব বলে আচারগুলা রোদে দিয়েছি, দিল সব শেষ করে। মেজমা, অচলা মাসি আর জিৎ দৌড়ে এলো সোমাকে তুলতে। বেকায়দায় পড়ে পা যেমন মচকে গিয়েছে, আবার কাচের শিশি ভেঙে টুকরোগুলো পায়ে, একাকার অবস্থা। অচলা বলে ওঠে, বৌদি থামো তো একটু, দেখছো তো মেয়েটার পায়ের এই হাল। মেজমা এসে আতকে উঠলেন রক্ত দেখে। এই জিৎ, দৌড়ে যা, ডাক্তারবাবুকে আন তাড়াতাড়ি। সোমা বলে সারাদিন বাসায় জব চলে যেন। হরিনামও এতবার সোমার নাম যজ্ঞ করে না। যতটা সোমার নাম যজ্ঞ চলে। রাগে গজগজ করতে করতে বলে ওঠেন তপতী দেবী। সঞ্জিত সাইকেল নিয়ে বের হতে হতে বলে ওঠে, জেঠিমা, কেউ মরে গেলে তো হরিনাম বেশি বেশি করতে হয়, তো কেউ তো আর পরপারে যায়নি, তার আগে এত হরিনাম করলে কেমন হবে বলো তো, ভালো দেখাবে না। সঞ্জিতের মা এক ধমকে ছেলেকে চুপ করিয়ে দিলেন। ডাক্তার এলো, ব্যান্ডেজ করলো। দিন 15 সোমা শয্যাশায়ী হয়ে পড়ে রইল। এত দুঃখ কষ্টেও সঞ্জিতের মজা করতে বলে না। সুযোগ পেলেই শুভকে বলে, শুভ, তোর লিচু চোর কবিতাটা মুখস্থ হয়েছে? ওই যে মাঝের 4টা লাইন ভালো করে পড়, বলেই জোরে জোরে বলতে থাকে। পড়বি তো পড় মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় নচ্ছার, দুমাদুম গোটা দুচ্চার, দিল খুব কিলো খুশি, একদম জোরসে ঠুসি। সবাই এ ছড়া শুনে হেসে ওঠে। সোমা আর কাজ পায়নি, পড়েছে একদম বড় মামির আচারের বোতলের ওপর। ছুটিতে তীর্থ বাড়ি আসলে মামি প্রতি বছর এক বয়াম ভর্তি করে আচার বানিয়ে তীর্থর ব্যাগে রেখে দেয়। এবারে সোমার কারণে সে আচারও গেল। ওর ব্যথাটা মামির কাছে বিষয় না। একটা অদ্ভুত কারণে তপতী দেবী সোমাকে পছন্দই করেন না। তার কারণ আর কেউ না জানুক, মেজমা ঠিক জানেন, কিন্তু কখনো মুখ ফুটে কিছু বলেন না। তপতী দেবীর অতীতের সাথে সোমার কোনো লেনদেন নেই, কিন্তু তাও মানুষের মন কাকে কোন জন্মে দোষী বানিয়ে রাখে সে নিজেও জানে না। সঞ্জিত সারাক্ষণ মজা করলেও দায়িত্বে সে 16 আনার জায়গায় 18 আনা। এ কদিন সোমার পায়ে ব্যান্ডেজের বদলে দেওয়া, একটু একটু করে সোমাকে ধরে ধরে হাঁটানো, সবই সেই করছে। মেয়েটিও পরম নির্ভরতায় জিতের ওপর এ যত্নের ভারটুকু তুলে দিয়েছে। জানে যতই মজা করুক, বিপদে এই জিতটাই সবার আগে চলে আসবে। রায়বাড়ির একটা সুন্দর নিয়ম আছে। বাবু অমলকান্তি এই নিয়ম শুরু করেন। বছরের প্রথম দিনে সবাইকে নিয়ে একসাথে সূর্য প্রণাম করেন। বাড়ির ছাদে উঠে নতুন বছরের সূর্যকে প্রণাম জানালেও বড় কর্তা দিনে আর পহেলা বৈশাখের ভোরে নদীতে গিয়ে সূর্য স্নানটাও সেরে আসেন। সোমা তার মচকানো পা নিয়ে কোনোভাবেই ছাদে যেতে পারছিল না সেদিন। শেষে এই সঞ্জিত দায় তাকে ছাদে নিয়ে গেছিল পাজাকোলা করে, যদিও নামানোর সময় বস্তা বলে টিটকারিটা কাটতে ছাড়েনি। বড় বউ তপতী দেবীও 2 কথা শোনানোর জন্য নিজেকে তৈরি করেছিলেন, কিন্তু সোমার সাথে সাবিত্রী দেবী থাকায় কিছু বলা হয়নি সেদিন। সেবার তীর্থদার জন্য বানানো আচারের বয়াম ভেঙে যে পরিমাণ বকা খেয়েছিল মামির কাছে, তার ঠিক উল্টো ঘটনা তীর্থদা ঘটিয়েছিল। তাতে মামির যেন আগুনে ঘি ঢালার হাল হলো। তীর্থ তার প্রিয় ক্যাসেট প্লেয়ারটা সোমার ঘরে দিয়ে এসেছিল।
এ কাণ্ডে শুধু সোমা না, তিতলি আর সঞ্জিত অবাক হয়েছিল। সঞ্জিত তো বলেই ফেলে, তীর্থদা, সোমার তো পা ভেঙে সেই লাভ, তোমার স্বাদের ক্যাসেট প্লেয়ার তো আর কারো হাতেই দিতে দিলে না, আর ওর পা ভেঙে দামি জিনিসের মালকিন হয়ে গেল। তিতলিও মাঝে মাঝে ফোড়ন কাটে, সেই তো, তোমার এই ক্যাসেট প্লেয়ারে হাত দিলে মাও তেড়ে আসতেন। উফ, তোরা বড্ড হিংসুটে হয়েছিস তো। বেচারিটা আমার জন্য বানানো আচারের বয়ামে পা কেটেছে, তার ক্ষতিপূরণ তো আমাকেই দিতে হবে, তাই না? উল্টো মায়ের কাছে কতগুলো গালমন্দ খেয়েছে সোমা। হেসে বলে তীর্থ, তুমি সোমাদিকে ক্যাসেট প্লেয়ার দিচ্ছ, এটা শুনলে মা আরও খেপে যাবে। তিতলি বলে, উফ, মায়ের সব কথা মাখতে নেই তিতলি, মা তো একটু অমনি, কী করবি বল। তীর্থ বেশ কিছু ক্যাসেট সোমার হাতে দিয়ে বলে, পা নিয়ে বেশি দৌড়ঝাঁপ করতে পারবি না, এগুলো ঘরে বসে শুনিস, সামনের বার আরও কিছু ক্যাসেট নিয়ে আসবো। সোমা মুখ তুলে বলে, কিছু বইও এনো তীর্থদা। হ্যাঁ রে বাবা, আনবো, সেই কথা মাথায় আছে আমার। সঞ্জিত একটা বাঁকা চাহনিতে সোমাকে বলে, সাইকেল থেকে পড়ে তুই তো পুরো মহারানী হয়ে আছিস রে সোমলতা। তোমার বুঝি তাতেও মন জ্বলছে জিদ্দা? সঞ্জিত বিড়বিড় করে বলে, মন যে কিসে জ্বলছে তা যদি আমি নিজে বুঝতাম। সাপের মন্ত্রের মতো বিড়বিড় করছে জিত। এমন সময় সোমার বড় মামা জিলাপি নিয়ে হাজির। কালুর দোকানের জিলাপি, মনে হয় স্বর্গের অমৃতকেও হার মানাবে। মুহূর্তেই সোমার ঘরে সব ভাই বোন হাজির। জিলাপির গল্পে হারিয়ে গেল জিতের সাপের মন্ত্রও। অধ্যায় 2। বাইরে শুনশান রাত, কিন্তু মেডিকেল কলেজের হলে এখনও কোনো রুমে পড়াশোনা চলছে জোর কদমে, কিছু রুমে তাসের আড্ডা বিদায়ী ব্যাচের। বাইরে পাহারাদারের দূর থেকে ভেসে ওঠা কণ্ঠ, জাগতে রাহো। তীর্থর এই মেডিকেল হলে থাকার শেষ দিন আজ। সামনের মাসে একটা প্রাইভেট মেডিকেলে জয়েন করবে, এরপর সরকারি চাকরির জন্য চেষ্টা, আর তারপরে হয়তো একটা বড় সিদ্ধান্তের জন্য নিজেকে তৈরি করা। দিন শেষে রাতের এই সময়টুকু তীর্থর খুব প্রিয়। সব কাজ সেরে সারাদিন হাসপাতালের স্যারদের সাথে রোগী দেখে নিজের পড়াটুকু পড়ে শুধু নিজেকে নিয়ে ভাবনার জগতে ডুব দেওয়ার মজাটাই আলাদা। তীর্থর একটা ডায়েরি আছে, বেশ পেট মোটা, খয়েরি মলাটের। ছোটো কাকা যখন জার্মানিতে ছিলেন তখন এটা উপহার হিসেবে তীর্থকে দিয়েছিলেন। এই ডায়েরিতে অপ্রকাশিত সব কথা লিখে রাখে তীর্থ, যাকে নিয়ে লেখে আর যার জন্য লিখে এই দিনলিপি, তার নাম অক্ষয়া। এই নাম অবশ্য তীর্থ নিজের দেওয়া। তীর্থ না বলা পর্যন্ত এই নামের মালিকও হয়তো জানবে না তার নাম অক্ষয়া হিসেবে কারো ডায়েরিতে মলাটবন্দি হয়ে আছে। তীর্থ এক মনে অক্ষয়াকে লিখে চলেছে, অক্ষয়া, আমি যে তোমার সাথে এত কথা বলি তুমি কি কখনো বুঝতে পারো? টেলিপ্যাথি নামক ব্যাপারটা কি তোমার আমার কখনো হবে, নাকি হয়েছে আমরা ঠিক বুঝিনি। জানো, আজকের রাতই এই হোস্টেলে আমাদের ব্যাচের শেষ রাত। কিছুক্ষণ আগেই আমরা সব বন্ধুরা মিলে একে অপরকে বিদায় দিয়ে এলাম। কত আড্ডা, কত মজা, কত রাত জেগে পড়া, আবার নতুন ঠিকানায় পাড়ি জমানো। আমার না খুব একটা কষ্ট হচ্ছে না। কেন বলো তো? কি ভাবছো, আমি পাথরের মনের মানুষ? আমি মনে হয় পাথরের মনের মানুষ না। আমি আসলে নতুন ঠিকানায় যাওয়া নিয়ে খুব উচ্ছ্বসিত, কারণ আমি একটু একটু করে তোমার আমার সংসারের স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি। তোমাকে মুখ ফুটে কখনো বলা হয়নি, আর বলার সে সাহস বা সুযোগ কোনোটাই ছিল না আমার। একটা হঠকারী সিদ্ধান্তে তোমার আমার দুজনের জীবনেই এলোমেলো হয়ে যেতে পারে, এই ভয়ে কখনো মনের কথাটা জানানো হয়নি। শুধু তোমাকে নিজের জীবনে পাবো বলেই কত যে আয়োজন আমার। যেদিন তোমাকে পাশে পাওয়ার জন্য হাত বাড়িয়ে দিব, সেদিনকে আমায় ফিরিয়ে দেবে তুমি? এতদিন তোমায় বলিনি, কারণ এতদিন আমার নিজের কোনো পরিচয় ছিল না। কাল থেকে আমি ডাক্তার তীর্থঙ্কর রায়। আমার নিজের পরিচয় হবে, যে পরিচয়ে তোমায় নিয়ে পথ চলতে আর কোনো বাধাকে বাধা মনে হবে না। যদি কোনো বাধা আসেও শক্ত হাতে ঠেলে দিব তাকে বহু দূরে। জানো অক্ষয়া, এই সমাজে ছেলে হয়ে বড় হয়ে ওঠা মানে কাঁধে অনেক দায়িত্ব নিয়ে বড় হতে থাকা। যে ছেলে নিজের একটা পরিচয় তৈরি করতে ব্যর্থ হয়, সে জানে প্রিয়জনের দংশন কী,
সমাজের কাছে একটা পরিচয় মানে নিজের দুটো দাবি পূরণ করার জন্য সাহস পাওয়া। তাই তো জীবনে বহুবার সুযোগ পেয়েও কখনো তোমায় বলিনি মনের কথাটা। এই সমাজে বেকার ছেলেরা যে বিষ। নিজের পায়ের মাটি শক্ত না হলে অন্য একটা মেয়ের দায়িত্ব নেওয়া ভয়াবহ অন্যায়। এই কথাটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমার জীবনে অক্ষয়া তিথির মতো তুমি জুড়ে আছো। তাই তো তোমার জন্য এক অদৃশ্য যুদ্ধে নিজেকে সমর্পণ করেছি। এই ডায়েরির প্রতিটি পাতা জুড়ে তুমি, আর প্রতিটি পাতা সাক্ষ্য দিবে আমার এই চাওয়া পাওয়ার আর এই সাধনাকে। কালকের দিন আবারও নতুন কিছু শুরুর দিন। নতুন চাকরিতে যাওয়ার আগে বাড়িতে যেতে হবে দিন সাতেকের জন্য। একটা অজানা ভয় কেন যেন জেগে বসেছে। কেন এমন লাগছে বলতে পারো? ডায়েরি লেখার মাঝে হঠাৎ করে রুমে চলে এলো চয়ন। হুট করে চয়নের ডাকে যেন বাস্তবে ফিরতে একটু দ্বিধায় পড়ে গেল তীর্থ। কিরে বেটা, তুই দেখি আমাদের সাথে মজমস্তি ছেড়ে তো সে বিখ্যাত চামড়ার ডায়েরি নিয়ে বসে আছিস। আচ্ছা, এটা কিসের চামড়া দিয়ে তৈরি বলতো? সাপের হবে না নিশ্চয়ই। সাপের চামড়া হলে নাম রাখা যেত নাগিন। তোদের সাথে গভীর রাত অবধি তাস পেটানো আমার ধাতে নেই, জানিসই তো। আর আমার ডায়েরির নাম অক্ষয়া। ওসব নাগিন ফাগিনের মতো ভয়ঙ্কর নাম ভুলে উচ্চারণ করবি না। আচ্ছা বাবা, করলাম না। এখন দেখি তো তোর অমূল্য সম্পদ কী দিয়ে বানানো। দেখতে হবে না। আরে বাস, কী আছে রে এখানে? সম্পত্তির উইল নাকি রুগীর প্রেসক্রিপশন? যাই থাকুক না কেন, অত টানাটানির দরকার নেই তো। তুমি যে বন্ধু মনের ভিতরে এত প্রেম নিয়ে চলো, তা বোঝা কার সাধ্যি? এদিকে থার্ড ইয়ারের বৃষ্টি যে তোমার জন্য হন্যে হয়ে করে, তাকে তো ভুলেও দেখো না। এখন তো মনকে বুঝ দেওয়া কঠিন। কে অক্ষয়া? অক্ষয় আমাদের মেডিকেলের না। খুব সাধারণ একটা মেয়ে, কিন্তু আমার জীবনে সে অনন্য, অসাধারণ। কাজটা ঠিক হচ্ছে না বন্ধু। তোমার মনের মানুষের সাথে আমাদের পরিচয় করিয়ে দেবে না? এই তো ভারী অন্যায়। যখন সময় হবে তখন ঠিক সামনে চলে আসবে। এই বলে মুচকি একটা হাসির রেখা ফুটে ওঠে তীর্থর মুখে। সত্যি করে বলতো, আমাদের মেডিকেলের কেউ না? আরে না না, আমাদের মেডিকেলের কেউ না। তোর অক্ষয়া জানে তোর মনের এই হাল? না, এখনো সময় আসেনি। বলিস কি, তোর অক্ষয়াও জানে না সে অক্ষয়া? এত বেশি লুকিয়ে রাখতে রাখতে আবার হারিয়ে না যায় তোর অক্ষয়া। বলতে কি হঠাৎ চয়ন থেমে যায়। ও থেমে যাওয়াটা তীর্থর মনে হারিয়ে ফেলার ভয়টাকে আরও জাগ্রত করে দিল কি? গড়াই নদীর তীর ধরে সবুজ শান্ত শহর শিলাইদহ। এই এলাকাতেই রবিবাবুর জমিদারি ছিল, আর তার পাশেই তীর্থদের রায়বাড়ি। তীর্থ আজ বাড়ি আসছে সবাইকে চমকে দিতে। বাড়ি আসার সময় টেলিফোনে জানাতে পারত, কিন্তু এভাবে চমকে দেওয়ার মজাটাই অন্যরকম। ভেবেছিল বেশ কিছুদিন থাকবে, কিন্তু নতুন ক্লিনিকে দিন তিনেক পরে যোগ দিতে হবে। সবাইকে নিজ মুখে খবর দিবে বলেই আশা। শুক্রবার সকাল সকাল মেস ঠিক করে কুষ্টিয়ার বাস ধরতে বেলা 11টা পেরিয়ে গেল। এরপর দুবার নদী পার হয়ে তবেই বাড়ি। তীর্থ বাস থেকে নেমেই নদীর ঘাটে যাওয়ার জন্য ভ্যান ঠিক করলো। সবাই বড় বাস থেকে মিনি বাস বা টেম্পোতে করে গড়াইঘাটে গেলেও তীর্থর এই রাস্তাটা খোলা ভেঙে যেতেই খুব ভালো পছন্দ করে। পথের দুধারের গাছগুলো যেন এতদিন পর তীর্থকে দেখে হেসে ওঠে। তীর্থ পথের ক্লান্তি ভুলে গুনগুন করে চুল উড়িয়ে বাড়ি যেতে থাকে। মনের সুখে গান গাইতে গাইতে কখন যে গড়াই নদীর ঘাটে এসে ভ্যানটা ভিড়েছে খেয়ালই নেই তীর্থর। বৃদ্ধ ভ্যান চালক ব্যাগ নামাতেই বাধা দিল তীর্থ। কাকা, ভাড়া কত? দাও বাবা, সবাই তো 50 টাকা দেয়, তুমি 40 দাও। কেন গো কাকা, সবাই যা দেয় আমিও তাই দিই, আমার কাছে কম কেন? তোমাকে ভালো লেগেছে বাবা, মাথা দুলিয়ে গাছের সাথে কথা কইতে কইতে আইছিলে যে, দেখে পরাণটা জুড়িয়ে গেল। এখন তো সবাই শুধু পথেই চলে, পথের চারপাশে যে কেউ খেয়াল রাখে না, সবার শুধু সামনে যাওয়ার তারা। তা বাবা থাকো কোথায়? বাড়ি তো কাকা নদীর পাশেই, নদীর ওই পারে, কিন্তু থাকা হয় ঢাকা শহরে। সব ঠিকঠাক থাকলে আপনাদের আশীর্বাদে সামনের মাস থেকে রোগী দেখব। ও বাবা, তুমি ডাক্তার? ভাড়া লাগবে না বাবা, তুমি বরং আমার 2টো ওষুধ লিখে দাও তো বা, কোমরে ব্যথা, ভ্যান চালাতে বড় কষ্ট পাই। তীর্থর ব্যাগে টুকটাক ওষুধ থাকেই, বাড়িতে আসার সময় নিয়ে আসে। সেখান থেকে কিছু ওষুধ হাতে দিয়ে বলে, কাকা এই ওষুধগুলো প্রতিদিন একটা করে খাবেন। সামনের মাসে আমি আসলে ওই দোকানে মামার কাছে নিয়ে যাব।
বৃদ্ধটি কাঁপা কাঁপা হাতে ওষুধগুলো নিয়ে বলে, কিন্তু এত টাকা যে নেই আমার কাছে বাপ। এগুলোর জন্য টাকা লাগবে না কাকা, আর এই নেন আপনার ভাড়া। আমার কাছে 10 টাকা কম না, বরং 10 টাকা বেশি নেন। এত সুন্দর একটা সময় আপনি না থাকলে কিভাবে পেতাম বলুন তো। বৃদ্ধ চোখে জল মুছিয়ে ঘাটে ভিড়ানো নৌকায় চড়ে বসে আমাদের ডাক্তারবাবু। সন্ধ্যা হয়ে এসেছে, আর কিছুক্ষণ থাকবে সূর্যের আলো। গড়াই নদী পার হতে মিনিট 10 লাগে। তীর্থ পা ঝুলিয়ে গলিয়ে বসলো। আজ একটা অন্যরকম শান্তি নিয়ে বাড়ির দিকে যাচ্ছে সে। এখনও অনেকটা পথ বাকি নিজের মতো করে জীবনটাকে চালিয়ে নেওয়ার। সবে ডাক্তারি পড়া শেষের দিকে, চাকরি পেতে হবে। এখনও এফসিপিএসের জন্য দেশের বাইরে যাওয়ার বন্দোবস্ত করতে হবে। তারপর অক্ষয়ার জন্য হাত বাড়িয়ে দিতে হবে। তার আগে মনের কথাটাও বলতে পারছে না। সমাজ আসবে আবার খাড়া নিয়ে ধেয়ে। সুপ্রিয় শ্রোতা, আজ এই পর্যন্তই থাক। রায়বাড়ির কোনায় কোনায় কী কী সব গল্প জমে আছে সেগুলা আস্তে আস্তে উন্মোচন করব আমরা পরের পর্বগুলোতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। আর হ্যাঁ, চলে গিয়েছিলাম, আবার ফিরে আসলাম। তীর্থর অক্ষয়াটা কে আপনারা কি আন্দাজ করতে পেরেছিলেন? আমি যখন গল্পটা পড়ি আমি আন্দাজ করে ফেলেছিলাম। আমার ধারণা আপনারাও আন্দাজ করে ফেলেছেন। জানাবেন তো কমেন্ট বক্সে, দেখি আমাদের আন্দাজ মিলে কিনা।